রেভিট হচ্ছে বিআইএম। হ্যাঁ, আমরা বিম বলি, বাট এটা অ্যাকচুয়ালি আসলে বিআইএম, কারণ এটা ইলাবোরেশন করতে বিল্ডিং ইনফরমেশন মডেলিং। হ্যাঁ, বিল্ডিং ইনফরমেশন মডেলিং বলতে আসলে কি বোঝায়? বোঝা হলো বিল্ডিং এর ইনফরমেশনটাকে মডেল করা। ইনফরমেশন অর্থ আমরা জানি তথ্য, তাই না? তো ডিজাইনে তথ্য আবার কিভাবে মডেল করা যায়? তথ্য তো একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? সেটাকে কিভাবে মডেল তো একটা ভিজুয়ালাইজ করা ব্যাপার, দেখার বিষয়। তথ্যটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, তাই না? একটু কেমন হয়ে গেল বিষয়টা, এটা আমরা আরো পরে গিয়ে জানবো। তো বেসিক্যালি বিম বা বিল্ডিং ইনফরমেশন মডেলিং বলতে যেটা বোঝায়, আমি যদি সহজ বাংলায় যদি বুঝি, একটা বিল্ডিং এ আমি যা করতে চাই, ডিজাইনটাকে যেভাবে করতে চাই, ইন টার্মস অফ স্ট্রাকচার, ইন টার্মস অফ আর্কিটেকচার, এমইপি, আমি এক কথা যদি বলি এমইপি যদি বলি অর্থাৎ কি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এর বাইরেও কিছু কথা থেকে যায়, যেমন এইচভিএসি, না, এসির বিষয়টা থেকে যায়। তারপর এর বাইরে আরো কিছু কথা থেকে যায়, আমরা পরে দেখবো। এই বিষয়গুলো ডিজাইন করতে গেলে তো কিছু তথ্য থাকে, তাই না? যে আমি কলামটার সাইজ এত বাই এত, সামথিং বাই সামথিং, এটা তো একটা তথ্য। আমি এটা হাইট চাই এত বাই এত, এটা তো তথ্য। আমি বিল্ডিং এর এই কলামের ফিনিশিংটা চাই টাইলস দিয়ে, এটাও তো একটা তথ্য। টাইলসের সাইজটা হবে অমুক সাইজ, এটাও তো একটা তথ্য। তার মানে ডিটেলে আমি যাই করি না এখন সবই তথ্য। দিন শেষে এর তথ্যটাকে কোন একজন ক্লায়েন্টকে যখন আমরা ডেলিভার করি, তখন কিভাবে ডেলিভার করি? হয় ড্রয়িং এর মাধ্যমে, অথবা যেগুলো ড্রয়িং এ বোঝানো যায় না, কখনো কখনো লিটারেচারের মাধ্যমে, তাই না, টেক্সটের মাধ্যমে। তো এই তথ্যগুলোকে কিভাবে আমি দেখাতে চাই, কিভাবে ডেলিভার করতে চাই এই ইনফরমেশন গুলোকে, সেটাকে বিআইএম হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে তথ্যগুলোকে খুব সহজে সেন্ট্রালাইজড একটা পদ্ধতিতে হ্যান্ডেল করা যায়। আমি এরপরে আরো ডিটেলে একটু পরে বলবো। সো এই বিআইএম সফটওয়্যার মার্কেটে অনেক আছে। আমি সবচেয়ে পপুলার যে দুইটা, রেভিট এবং আর্কিক্যাড, ওয়ার্ল্ডে 70% মার্কেট দখল করে আছে রেভিট, 30% আর্কিক্যাড। আর্কিক্যাডটা অ্যাবসলিউটলি আর্কিটেক্টদের জন্য, বাট সেখানে স্ট্রাকচার, ইলেকট্রোমেকানিক্যাল ইস্যুগুলো ইদানিংকার সফটওয়্যার গুলোতে এগুলো সহ আপডেট করে ফেলছে, অর্থাৎ তারা এগুলো দিয়ে এখন স্ট্রাকচার করা যায়, এমইপিও সলভ করা যায়। কিন্তু নামটা যেহেতু ছিল আর্কিক্যাড, শুধু নামটা ওরা এভাবেই ক্যারি করতেছে, কেমন? কিন্তু যেটা বললাম, এটা ওয়ার্ল্ডের 30% আর্কিক্যাড ডোমিনেট করে। জাপানে করে, সিঙ্গাপুরে করে, অস্ট্রেলিয়া চলে, কানাডায় করে, ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে করে। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান কোম্পানি এবং সেখান থেকে আসলে জেনারেট করছে আর্কিক্যাড। আর রেভিট হচ্ছে অটোডেস্কে, রেভিট হচ্ছে অটোডেস্কে ওয়ার্ল্ডের 70% আসলে রুল করে অটোডেস্ক, রেভিট। এখন যেহেতু ওয়ার্ল্ডের 70% ডোমিনেটিং ক্যারেক্টার থেকে রেভিট, অটোডেস্কের রেভিট, তাই না? তো যে কারণে আসলে আমাদের দেশে আমরা কাজ করতে গেলে আমরা প্রিফার করি রেভিটটাই, কারণ আমাদের মার্কেটটা এখনো অটোক্যাড থেকেই পুরোপুরি বের হতে পারেনি। দিন শেষে কোনো একজন ডেভেলপারকে ড্রয়িং দিতে গেলে সে অটোক্যাডের ফাইলই খুঁজে, হয় পিডিএফ খুঁজে, নতুবা অটোক্যাডের ফাইলই খুঁজে, তাই না? তো কি হয়, অটোডেস্কের হওয়ার কারণে রেভিটের সাথে অটোক্যাডের সিঙ্ক্রোনাইজিংটা খুব স্মুথ, খুব সহজে কনভার্ট করা যায়। ইউনিট সেটআপ থেকে শুরু করে আউটপুট গুলো খুবই অ্যাকুরেট হয়। কিন্তু আর্কিক্যাড হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। গ্রাফিক্স সফটওয়্যার হচ্ছে একটা কোম্পানি যেখানে যাদের আন্ডারে আর্কিক্যাড, এরপর আরো অনেক আরো সফটওয়্যার আছে। এই গ্রাফিক্স সফট এবং অটোডেস্ক হচ্ছে অনেকটা পেপসি, কোকা-কোলার মতো রাইভাল কোম্পানি। একটা দিতে পারে না, একটা সুযোগ দিতে চায় না। স্বাভাবিকভাবে তখন কি হয়, যেহেতু ক্লায়েন্ট দিন শেষে অটোক্যাডের ফাইলটা খুঁজে, তখন অটোডেস্ক বলতে ঠিক আছে আমি তোমাকে অর্ডার করার সুযোগ দিচ্ছি, কিন্তু একটা প্যাচ দিয়ে দিচ্ছে। প্যাচটা হচ্ছে ওটাকে কনভার্ট করার পরে বেশ কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়, ওগুলোকে আবার ঠিক করে 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 অটোক্যাডটাকে ঠিক করা যায়। কিন্তু ঠিক করলেও দেখা যায় এটা আউটপুটটা 100% অ্যাকুরেট হয় না। ওরা ইচ্ছাকৃতভাবে এই গ্যাপটা রেখে দিচ্ছে। স্বাভাবিক, ওর কোম্পানিকে ওই স্পেস দিতে চায় না, কেমন? তো এটা আসলে ঘটে। তো যেটা আমি আমার করা 4টা প্রজেক্ট আছে যেটা আমি আর্কিক্যাড করছি, প্রজেক্ট দ্বারা আছে। কিন্তু পরে গিয়ে আমি বুঝলাম যে আসলে আর্কিক্যাড দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। কেন যাবে না? কারণ অটোক্যাড থেকে চিটাংশ এখনো বের হয়ে আসতে পারে।
ঢাকাও যে খুব বেশি বের হয়েছে তা না, প্রমিনেন্ট কোম্পানিগুলা, ভালো কোম্পানিগুলা রেভিট পাশাপাশি অটোকেটকে এখনো ফেলে দিচ্ছে না। অটোকেট সামনে একটা সময় আসতেছে যখন অটোকেট খুব বেশি আর এটার ডিমান্ডটা থাকবে না। হ্যাঁ, এখন একটা ট্রানজিশনাল টাইম যাচ্ছে, মানে শিফটিংটা চলতেছে। শিফটিং একটা সময় গিয়ে যখন শিফট হয়ে যাবে তখন দেখা যাবে অটোকেটের ভ্যালুটা কমে গেছে, ওয়েটটা কমে গেছে, রেভিটের ওয়েটটা বেড়ে গেছে। এখনো পর্যন্ত অটোকেটের ওয়েটটা একটু বাড়তি আছে, রেভিটের ওয়েটটা কম, বাট গ্রোয়িং খুব দ্রুত বাড়তেছে। কেমন? তো এই কারণে আমি রেভিটে আমি ব্যক্তিগতভাবে নিজেকে শিফট করে নিছি। কেমন? তো আমি বিশ্বাস করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই শিফটিংটা খুবই জরুরি, খুব খুব বেশি জরুরি। তো আমি যদি একটু জানতে চাই এসএসসি এবং এইচএসসি আপনাদের মধ্যে কার কত? একটা কারণ আছে, আমি একটু পরে বলবো। আপনার এইচএসসি কত? 07। আপনার 24। এসএসসি কত বলেন? অসুবিধা নেই। না, এসএসসি বা এইচএসসি 2014। 21 দুজনে। তারপরে 5, তারপরে আপনার ওকে। তাহলে আমি আপনাদের মধ্যে একটু সিনিয়র বেস যদি আমি ধরি 2005 পর্যন্ত আমার পেলাম, তাই না? তাহলে আমি বিশ্বাস করি আমি যদি বুড়ো বয়সে এসে নিজেকে রেভিটে কনভার্ট করতে পারি, আপনারাও পারবেন। সে বয়স আপনাদের আছে, সে মানসিক শক্তি আপনাদের নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি থাকবে। আমি সেটা বিশ্বাস করতে চাই স্ট্রংলি। এই কথাটা কেন বলছি কারণ রেভিটের সবচেয়ে বড় বাধা হচ্ছে মানসিকতা, এর বাইরে আর কোনো বাধা নেই। সবচেয়ে বড় বাধা মেন্টালি, যে আমি অটোকেট করতে আমি আবার রেভিটে ঢুকবো, আবার রেভিট কি জিনিস, এই মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় বাধা। তো আমি যদি এই বয়সে এসে ক্যাটকে আত্মস্থ করে প্রজেক্ট করার পরে যদি আবার রেভিটে কনভার্ট হতে পারি, আমি বিশ্বাস করি সেটা আপনারা খুব ভালোভাবেই পারবেন। তো আমি একটু যদি বলি যে রেভিট টেকনোলজি কর্পোরেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি চার্লস রিভার সফটওয়্যার 1997-এ যেটা ফর্ম করেছিল, বাট এটা সত্যিটা আমি খুব সংক্ষেপে হিস্ট্রিটা দেখাচ্ছি। কিন্তু এটা আসলে কার্যক্রমটা শুরু হয়েছিল 1970 সালে। তার মানে 1970 সালে রেভিট তার প্রক্রিয়াটা শুরু করেছিল, যেটার মানে ব্যাপক আকারে অটোডেস্ক এটাকে ইনকর্পোরেট এটাকে ই করে নিচ্ছে, মানে গ্র্যাব করে নিচ্ছে 1997-এ। বাট এটার যাত্রাটা শুরু হয়েছে 1970-তে। তখন অটোডেস্ক এটাকে ক্যাপচার করে নাই, হ্যাঁ, ওকে টেক ওভার করে নাই। তাহলে 70, তার মানে কি এটা 25, তার আগে 30, 55 ইয়ার্স, 55 বছর আগে আসলে এই রেভিটের এই বিআইএম সফটওয়্যারের প্রয়োজনটা ইউরোপ ফিল করছিল, আমেরিকা ফিল করছিল। আমরা 2025-এ এসে ফিল করতেছি, তাই তো? আমরা তাহলে ওই মার্কেট থেকে 55 বছর পিছনে। ওকে, ওরা অলরেডি ইউরোপ বলি, আমেরিকা বলি, এদিকে অস্ট্রেলিয়া বলি, সবাই হয় আর্কিটেক্ট না হয় রেভিট শিফট করে গেছে। এরপরে যদি বলি রেভিট ভিএস ক্যাট, রেভিট ভার্সেস ক্যাট, অটোক্যাড, তো খুব সংক্ষিপ্ত ভাবে আসলে বলা, যেহেতু 1 ঘন্টার আমার এই প্রোগ্রাম, খুব বেশি কিছু আসলে করার সুযোগটা বা সময়টা কিন্তু কম। 2D ড্রাফটিং ম্যানুয়াল আপডেটস, এর মানে আমরা অটোক্যাডে যা দেখি সব 2 ডাইমেনশনাল দেখি, and each and every line and each and every dot আমাদেরকে নিজেদের হাতে জেনারেট করতে হয়, আঁকতে হয়। যদি কোনো কারেকশন প্রয়োজন হয়, সিমিলার প্রসেসে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ডট আমাদেরকে ম্যানুয়ালি একটা একটা করে ধরে আপডেট করতে হয়। সত্যি কথা বলতে কি, অটোক্যাডের ভেতরে কিছু অটোমেশন আছে, মেজে টা না। স্পেশালি এখনকার সময় এসে আমরা ওয়াইআরকি কিছু আমরা দেখতে পাচ্ছি, এরকম আরো কিছু আসছে, কিন্তু স্টিল এগুলো 2D থাকতেছে, এগুলো 3 ডাইমেনশনাল না। আর এই কমান্ড গুলাকে যদি আমরা বলি, এই কমান্ড গুলো দিয়ে অটোমেশন কিছু জিনিস করার পসিবল, বাট এটা সব একটা ওয়ার্কিং ড্রয়িং যদি আমি ক্রিয়েট করতে চাই, তার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট এটাতে আসলে কাভারেজে আসে না। কেমন?
যেমন 2009 সাল থেকে আমরা অটোক্যাডে, যেহেতু তখন রেভিটে আমরা শিফট করিনি, অটোক্যাডে আমরা কাজ তখন করতাম স্বাভাবিকভাবে, অন্য কিছু তখন ছিল না বা বার করার সুযোগ ছিল না, সে ট্রেনিংটাও ছিল না। তখন আমরা ওয়ার্কিং ড্রয়িং করলেও ওই সময় আমরা এক্সরেফ কনসেপ্টে আমরা ওয়ার্কিং ড্রয়িং করতাম। আপনারা এক্সরেফ কনসেপ্টে ওয়ার্কিং ড্রয়িং করতে কয়জন অভ্যস্ত? হাত তুলেন। একজনও না, আপনারা করছেন। তো এক্স রেফারেন্স ইউজ করে ওয়ার্কিং ড্রয়িং আপনারা করেন। তো এক্স রেফারেন্স আমরা একজন পেলাম, তাই না? একজনকে আমরা পেলাম যে এক্স রেফারেন্স ইউজ করে ওয়ার্কিং ড্রয়িং করতেছে। আপনার এইচএসসি 2014-তে, 9 তাহলে 2009 থেকে আপনি কখন থেকে শুরু করছেন এই এক্স রেফারেন্সের ওয়ার্কিং ড্রয়িং? 22। তার মানে আমি একজনকে পেলাম এই হলে, তিনি শুরু করছেন 2022। তাহলে আমরা অটোক্যাডের এই ব্যবহারগুলোই এখন পুরোপুরি অভ্যস্ত এখন হয়ে পারেনি, তাই না? সেখানে রেভিট তো আরো দূরে। তো অটোক্যাডকেও আমরা প্রপারলি 100% ইউটিলাইজ আসলে করতে জানি না। অটোক্যাড প্রচুর কমান্ড আছে, বাট স্টিল যত কমান্ড থাকুক যাই থাকুক, দিন শেষে এটা 2D ম্যানুয়াল, সে আপডেট সে ম্যানুয়ালি, কেমন? বাট রেভিট কি? 3D হচ্ছিল, রেভিট হচ্ছিল 3D মডেল এবং অটোমেটিক কোঅর্ডিনেশন। অর্থাৎ আমরা রেভিটে যাই জেনারেট করি না কেন, এটা বেসিক্যালি 3 ডাইমেনশনালি এটা ওয়ার্ক করে। অর্থাৎ এখানে 2 ডাইমেনশনাল হওয়ার কোনো সুযোগ নেই, এটা ওয়ার্ক করে 3 ডাইমেনশনালি। এবং এটা টোটাল কোঅর্ডিনেশনটা, অর্থাৎ যা কিছু কাজ, যা কিছু আপডেট, যা আপগ্রেডেশন যাই করি না এখন, পুরোটাই হবে হলো সেন্ট্রাল ফাইলে, এটা অটোমেটিক্যালি হতে থাকবে। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা ওয়ালকে সরাই দিই, এটা এলিভেশন, সেকশন সবকিছু থেকে সরে যাবে, নতুন করে আমাকে এটা সরাতে হবে না। এখন কিভাবে এটা কাজ করে, এটা ওয়ার্ক ফ্লোটা কি রেভিটের? রেভিটের ওয়ার্ক ফ্লোটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ড্রাফটিং, দেন ক্যাড, দেন 3D, তারপরে এটা বিআইএম। তাহলে হঠাৎ করে মনের ভিতর উকি দিতে পারে যে ওকে, তার মানে এখানেও ক্যাড থেকে আমরা বের হলাম না, রাইট? না, এই ক্যাড আর আমার ট্রেডিশনাল ক্যাডের মধ্যে ডিফারেন্স আছে, সেম ক্যাড না এটা। তো হ্যান্ড ড্রাফটিং শব্দ থেকে শুরু হয় কেন? যে কোনো ক্রিয়েটিভ জব, যে কোনো ক্রিয়েটিভ কাজ আসলে হাতে থেকেই ফার্স্টে শুরু হয়। তো আমি যদি বিল্ডিং এর কনসেপ্ট নিয়ে বলি, এটা আর্কিটেক্টদের জন্য বোঝাটা সহজ, বাট অন্য ডিসিপ্লিন যারা আপনারা ইঞ্জিনিয়ার্স আছেন তারাও বুঝবেন, কারণ কম বেশি আমরা একই ফ্যামিলির পার্ট, আমরা সবাই জিনিসগুলো দেখি, বুঝি। যে কোনো ডিজাইন শুরু হয় আগে হাতে থেকেই, স্ক্র্যাচ লেভেল থেকে, রাইট? আমরা আগে সাইট দেখি, ভিজিট করি, এটা বিষয়গুলোকে বুঝি, তারপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলোকে বুঝি, তারপর আগে হ্যান্ড স্কেচ করি, ক্যালকুলেশনটাকে আগে ব্রেনে নিয়ে নিই, কিভাবে হবে জোনিং গুলো করি, তাই না? আমরা ক্লাইমেটটাকে বোঝার চেষ্টা করি, বুঝে হ্যান্ড জোনিং করে আমরা ফার্স্ট একটা কনসেপ্ট ডেভেলপ করি যে আসলে কিভাবে প্ল্যানিংটা হবে। এই প্ল্যানিংটা হ্যান্ড স্কেচ করার পরে দেন এরপরে কিন্তু এটাকে স্ক্যান করে হোক, ছবি তুলে হোক, এটা আমি আমার মেশিনে নিয়ে ওখান থেকেই কিন্তু আমি আমার রেভিটে কাজ স্টার্ট করতে পারি, কেমন? এখন কেন এই যে বিম বললাম, বিআইএম, হ্যান্ড ড্রাফটিং, এরপর আছে ক্যাড, তারপর 3D, তারপর বিআইএম। এই ক্যাডটা হচ্ছে আমরা সচরাচর যে ক্যাডটাকে বুঝি 2 ডাইমেনশনাল, এটা এই ক্যাডটা 3 ডাইমেনশনাল। অর্থাৎ এটার ওয়াল, রুম লেআউট, অ্যারেঞ্জমেন্ট যাই বলে না কেন, একটা ওয়াল টানলো সে 3 ডাইমেনশনাল ওয়াল এটা হয়ে যাবে। ক্লায়েন্টকে আমরা যখন বুঝাই, তখন এখান থেকে যখন বুঝাই, এই ক্যাড থেকে যখন আমরা দেখাবো তাকে, সে কিন্তু আসলে তাকে চাইলে ওই প্ল্যানটা আমি 2D তে করলেও আমাদের কাছে মনে হয় আমরা 2D তে করতেছি, এটা আসলে চাইলে ক্লায়েন্টকে 3 ডাইমেনশনালি এক্সনের মতো করে দেখাতে পারি। ক্লায়েন্টের তখন বুঝতে আর কোনো সমস্যাই থাকে না। অনেক ক্লায়েন্ট 2D বুঝে না, তখন আমরা এক্সনের মতো করে যখনই দেখাবো সাথে সাথে বাবু এভাবে তার কাছে ফিল হবে সে এটা বাস্তবে দেখতেছে, হ্যাঁ, মানে 3 ডাইমেনশনাল দেখতে পারে, এটা অনেক সহজ হয়ে যায়। তো এই যে 2D ক্যাডটাকে আমরা ড্র করলাম, এটা অটোমেটেড 3D মতো হয়ে গেল। এরপর এটাকে যখন আমরা ক্লায়েন্টের অ্যাপ্রুভালটা নিয়ে যখন আরো বেশি ডিটেলিং এ যাবো, তখন এটা বিআইএম এর দিকে যাবে, কেমন?
এরপরে যদি আমি আসি, আচ্ছা, সেন্ট্রালাইজড প্রজেক্ট ডাটাবেস, অর্থাৎ একটা ড্রয়িং যখন দাঁড়ায় যায় তখন আমরা চেষ্টা করি বিআইএম এ খুব ডিটেল এবং প্রপার একটা মডেল ডেভেলপ করতে, থ্রি ডাইমেনশনাল। এই মডেলটা সাধারণ বিল্ডিং মডেলের মতো না, অন্য থ্রিডি মডেল সফটওয়্যারের মতো না। ইউজুয়ালি আমরা যারা আর্কিটেক্টরা থ্রিডি মডেল করি, অনেকে স্কেচ আপে করে, অনেকে অটোক্যাডে থ্রিডি করে, অনেকে থ্রিডি স্টুডিও ম্যাক্সে করে, অনেকে ভিজে করে, তাই না? তো অনেক সফটওয়্যার আছে যেগুলো মডেল করা যায়। কিন্তু এই মডেলগুলোতে কি হয়, থ্রিডি করতে গিয়ে শুধু বাইরের এনভালপটা বানানো হয়, ভিতরে আর কিছু বানায় না, দেখা যায় না, বানায় না। যদি ইন্টেরিয়র হয় শুধু ইন্টেরিয়র স্পেসটা বানানো হয়, বাইরের আবার বানায় না, তাই না? যতটুকু দেখা যায় দৃশ্যমান হয় ততটুকুই বানানো হয়। আবার যদি কেউ একটু ডিটেলে, অনেকে আছে একটু ডিটেলে কাজ করতে পছন্দ করে, সে হয়তো একটু ডিটেলেই বানালো, সে হয়তো ভিতরেও বেশ কিছু এরিয়া বানানো, সেটাও যদি বানায়, কিন্তু সেখানে যে অংশগুলো ওয়ালের ভিতরে ভিজিবল হয় না, সে কলামের ভিতরে রড কয়টা, বিমের ভিতরে রড কয়টা, এটা কি কংক্রিট আরসিসি, অথবা ওয়ালের ভিতরে এটা কি ব্রিক নাকি এটা বোর্ডের, এই জিনিসগুলো তো কেউ আর বানায় না, তাই না? তাই তো হয়, তাই না? কিন্তু রেভিটে তোমার লিন্টেলটা দেখা যায় না, তাই না? রেভিটে প্রত্যেকটা ডিটেল আসলে বানাতে হবে, অ্যাজ ইফ এটা আমি কনস্ট্রাকশন করছি। বোঝা গেছে? অ্যাজ ইফ এটা আমি এটাকে কনস্ট্রাকশন করতেছি। ভেরি ইন্টারেস্টিং। মানে যে জিনিসটা রেভিটে বাস্তবে হবে সেটা আসলে রেভিটে সেভাবে করতে হয়, এবং এই করাটা বেশ টাইম কনজিউমিং হওয়ার কথা। একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে ঠিক যত ডিটেলিং এ কাজ করতে হয়, ততটা ডিটেলে কাজ করতে গেলে কি হয়, বেশ সময় লাগার কথা। রেভিট যখন আমরা একবার গ্রিপ করে ফেলবো, গ্র্যাপ করে ফেলবো, বুঝে যাব, তখন কিন্তু এই সময়টা এত সময় লাগে না, অনেক ফাস্ট কাজ করা যায়। যখন আমরা এই মডেলটা ডেভেলপ করতে থাকি তখন কিন্তু প্ল্যান ডেভেলপ করে যায়, এলিভেশনস ডেভেলপ করে যায়, সেকশনস ডেভেলপ করে যায়, থ্রিডি ভিজুয়ালাইজেশন। কেউ যদি মনে করে আমি তো ম্যাক্স জানি না, রেন্ডারিং করার জন্য আমি লুমিয়ন বুঝি না, আমি D5 বুঝি না, আমি ভিরে ইউজ করতে জানি না, তখন রেভিট বলছে তোমাদের কিছুই জানতে হবে না, আমার ভিতরে রেন্ডারিং করার জন্য অপশন তৈরি করা আছে। কেমন? এবং এটা এতটাই স্বয়ংসম্পূর্ণ যে ভিরে পর্যন্ত বাধ্য হয়েছে রেভিটের জন্য ভিরে জেনারেট করতে। সো রেভিটের ভিরে আছে, এই ভিরে দিয়ে রেভিটের মডেলও রিয়েলিস্টিক মডেল রেন্ডারিং করা সম্ভব, রিয়েলিস্টিক 3D ভিউ, ইন্টেরিয়র ভিউ ক্রিয়েট করা সম্ভব। ফাইনালি ডকুমেন্টেশন, হোয়াট ইজ কনস্ট্রাকশন ডকুমেন্ট, যেটাকে আমরা সাধারণভাবে ওয়ার্কিং ড্রয়িং বলে চিনি, সেই জিনিসটাও 100% রেভিট থেকে জেনারেট করা যায় উইথ 100% অ্যাকুরেসি। আমি আজকের একটা কথা বলি, আমরা আজকে একটা ড্রয়িং আমাদের অফিস থেকে সাবমিট করছি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রজেক্টটা, যে নতুন যে ঢাকায় যে থার্ড টার্মিনাল হলো এয়ারপোর্টে, থার্ড টার্মিনালের যে ফুয়েল ট্যাঙ্ক যে জোন, যেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনী তাদের জেট ফুয়েল অর্থাৎ ফুয়েল A1 নিবে, এটাকে ফুয়েল A1 বলে। এখানে শুধুমাত্র বিমান বাহিনী তাদের সামরিক বা বিমান যেগুলো ফাইটার জেট, ওইখান থেকে তারা তেলগুলো নিবে। ওটার ডিজাইনটা আমাদের করা, ওটা কনস্ট্রাকশন কাজ চলছে। সেখানে একটা পোর্শন ফুল ওয়ার্কিং ড্রয়িং প্রায় 100 পেজের। কেমন? এই 100 পেজের ওয়ার্কিং ড্রয়িংটা আমরা রেভিটে জেনারেট করেছি। এই 100 পেজের ওয়ার্কিং ড্রয়িংটা রেভিটে জেনারেট করেছি আমরা 2 দিনে। কেমন? শুধু ওয়ার্কিং ড্রয়িং, আমি ওয়ার্কিং ড্রয়িং কথা বলছি, 2 দিনে, 2 ওয়ার্কিং ডেজে 2 দিনে করলাম। এটা আসলে কি 2 দিনে, মানে সাধারণভাবে আমার চিন্তা করলে কি 100 পৃষ্ঠার একটা বইকে জেনারেট করতে পারি? এটা কতদিন লাগতে পারে? 1 সপ্তাহ। যদি আমরা ডিটেলের মাত্রা যদি চিন্তা করি, সাধারণভাবে 1 সপ্তাহ। কিন্তু এটা তো মেকানিক্যাল ড্রয়িং আছে প্রচুর,
যেহেতু এখানে ফুয়েল স্টেশন এটা একটা, তাই না? এটা পদ্মা অয়েলের লাইন এসে ঢুকতেছে, সেখান থেকে আমার ডেলিভারি এরিয়া আছে, ওখান থেকে আমার পাম্প সেকশন আছে, ওটা আবার ফিল্টারিং সেকশন আছে, ওখান থেকে আবার আমার ডেলিভারি পয়েন্ট আবার চলে যাচ্ছে, অনেকগুলো ইস্যু আছে। আপনারা যারা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড কেউ থাকেন হয়তো বুঝবেন। তাহলে এটা শুধুমাত্র আর্কিটেকচার না, আর্কিটেকচার স্ট্রাকচার পিওরলি মেকানিক্যাল, এখানে বরং আর্কিটেকচার স্ট্রাকচার চেয়ে মেকানিক্যাল ডোমিনিক ড্রয়িং এটা, কেমন? এই যে ওয়ার্কিং ড্রয়িংটা, এটা কিন্তু 100 পেজের ওয়ার্কিং ড্রয়িংটা 1 সপ্তাহ হচ্ছে ন্যূনতম সময়, কিন্তু ডিটেলিং এর মাত্রার উপর ডিপেন্ড করে, কেমন? সেটা আমরা জমা দিয়েছিলাম গত সপ্তাহে। আজকের কথা কেন বললাম, যে ওরা এখানে বেশ কিছু পরিবর্তন ক্লায়েন্টের পক্ষ থেকে আসছে, তারা কিছু চেঞ্জেস চায়। ওই চেঞ্জেস প্রায় আমরা হিসেব করছি প্রায় 60+ 62 অথবা 63 এরকম পেজে পরিবর্তনগুলো আছে। সেটা আজকে একদিনে আমরা কারেকশন করে পাঠিয়ে দিচ্ছি, 1% লিখে কারেকশন করছি। আমি এখানে আসার আগে এটা ডেলিভার করে দিয়ে আসছি। তাহলে 100 পেজের ভিতরে 62 অথবা 3 পেজের যে কারেকশন, এই কারেকশন গুলো একজন ব্যক্তি একদিনে কারেকশন যে মাত্রায় আসলেও করতে পারবে। এর কারণ কি? কারণ এই যে সেন্ট্রালি ডাটাবেসটা যে হ্যান্ডেল হচ্ছে, অর্থাৎ একটা জায়গায় কারেকশন করলে অনেকগুলো কারেকশন আমার অটো হয়ে যাচ্ছে, সেটা হয়েছে বিধায়িত পসিবল হয়েছে। এটা যদি আমি অটোমেটিক টুডিতে করতে ছিলাম, এটা কখনোই পসিবল ছিল, সেই 1 সপ্তাহ লাগতো, শুধু কারেকশনে হয়তো 1 সপ্তাহ লাগতো। আর ওই ড্রয়িংটা যে ধরনের ডিটেলিং আছে ওটা করতে আমি না হলে 2 উইকস অর্থাৎ 14 ওয়ার্কিং ডেজ লাগতো। তাহলে এই যে কাজগুলো হলো সেন্ট্রালি ডাটাবেস, যেটা আমি বলতেছি সেন্ট্রালাইজ প্রজেক্ট ডাটাবেস, অর্থাৎ আমি একটা কারেকশন যদি করি, সে কারেকশন কোথায় কোথায় গিয়ে সে হিট করবে, ওই সেন্ট্রালি এটা হচ্ছে বিধায় এটা পসিবল হয়েছে, কেমন? এরপরে মাল্টি ডিসিপ্লিন কোঅর্ডিনেশন, এর মানে হচ্ছে আসলে কয়টা ডিপার্টমেন্ট একটা রেভিট এই যে প্ল্যাটফর্ম থেকে আসলে উপকৃত হতে পারে। আর্কিটেকচার, স্ট্রাকচার, ইলেকট্রিক, প্লাম্বিং, ফায়ার, এইচভিএসি এবং ইটিসি বলতেছি। ইটিসি বলতে আরো ডিপার্টমেন্ট আসলে আছে, যেমন যারা ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করে, স্পেশালি দেখা যাবে কোনো প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা হয়তো বড় প্রজেক্ট, লার্জ স্কেল প্রজেক্ট যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, সেখানে প্রচুর ল্যান্ডস্কেপিং এর ইস্যু আছে। সেই জায়গায় দেখা যায় কি, যখন এস্টিমেটিং ল্যান্ডস্কেপে অনেক বড় একটা বাজেটের বিষয় চলে আসে, এখানে দেখা যায় আর্ট কাটিং, আর্ট ডেভেলপমেন্ট, আর্ট ফিলিং, এটা বড় একটা ভূমিকা থাকে। আবার দেখা যায় এইগুলোর বাই ল্যান্ডস্কেপে দেখা যায় অনেক সময় অনেক ধরনের আইটেম থাকে, কোথাও একটা ক্যানেল থাকতে পারে, ক্যানেল ডেভেলপমেন্ট থাকতে পারে, ব্রিজ থাকতে পারে, তার মধ্যে ছোটখাটো কালভার্ট থাকতে পারে, ড্রেনেজ সিস্টেম থাকতে পারে, হ্যাঁ, এই ধরনের অনেক ইস্যু থাকে। সো ল্যান্ডস্কেপ নিয়ে যারা কাজ করেন এরকম, এর বাইরে আরো ইটিসি আমি যদি চিন্তা করি বিভিন্ন টাইপের প্রজেক্ট, সেটা যদি একটা এয়ারপোর্ট প্রজেক্ট হয়, তাহলে এখানে আরো অনেক ধরনের প্রফেশনাল ইনভলভ হয়ে যায়। এটা যদি স্টেডিয়াম হয়, আরো কিছু ডিসিপ্লিন এখানে ইনভলভ হয়ে যায়। তো রেভিট আসলে সেন্ট্রালি কাজ করে এবং এই ফাইলটা নিয়ে সবাই কাজ করতে পারে। ফায়ার এটা ভূমিকা আছে। ফায়ার ডিপার্টমেন্ট যেমন তাদের অনেকগুলো ড্রয়িং আছে না এখানে, যে কোথায় আমার ফায়ার ট্যাঙ্ক থেকে শুরু করে, ফায়ার পাম্প থেকে শুরু করে, এটা কিভাবে ভার্টিক্যাল আমার ফায়ারের যে আমার ভার্টিক্যাল রাইজার যেটা আসছে, হ্যাঁ, সেই রাইজার গুলো কিভাবে উঠছে, আমার স্প্রিংলার মুখগুলো কোথায় যাচ্ছে, আমার ডিটেকশন সিস্টেম কিভাবে, প্রোটেকশন সিস্টেম কিভাবে, ফায়ারের যে বেসিক তিনটা পার্ট, তাই না? তো এই যে টোটাল ড্রয়িংটা কে কিভাবে ইনভলভ হবে, কে করবে, এটা রেভিট সেন্ট্রালি এটাকে হ্যান্ডেল করতে জানে, হ্যাঁ, করতে জানে রেভিট। তাহলে যেটা বলছি, এই যে বিষয়গুলো আসলো, হ্যাঁ, টোটাল কাজগুলো আসলে এভাবে করা যায়। এখন অ্যাজ এ আর্কিটেক্ট আমি একটা বিল্ডিং ডিজাইন করলাম, এখন এই ডিজাইন করার পরে এখন আরেকজন এতে কাজ করবেন, যিনি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এখানে কাজ করবেন, এখানে একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ার কাজ করবেন, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করবেন, একজন ফায়ার ডিপার্টমেন্টে কাজ করবে। তাহলে সে কি করবে? আর্কিটেক্ট তখন যেটা করে, এই যে রেভিটের যে ফাইলটা, এই ফাইলটাকে কমন প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আইএফসি ফাইল।
IFC4 ফরম্যাট। এখন IFC এরও ধাপ আছে। এই IFC ফাইল সে এক্সপোর্ট করে সেই ফাইলটাকে সে কি করে, সেই রিলেভেন্ট যে ডিপার্টমেন্ট তাকে দিয়ে দেয় যে দিস ইজ দ্য ফাইল, আপনারা এটা ডেভেলপ করে দেন আমাকে আবার IFC আকারে আমাকে ফেরত দিবেন। তার মানে ধর এটা স্ট্রাকচার ডিজাইন হবে, একজন সিভিল ইঞ্জিনিয়ারকে, একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে দেওয়া হলো যে IFC ফাইলটা। সে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার চাইলে সে যদি রেভিটে কাজ নাও জানে, সে যদি BIM অন্য প্ল্যাটফর্ম সে ইট্যাক্স অথবা স্টেট প্রো, হ্যাঁ, অথবা রেভিট স্ট্রাকচার, সে যেখানেই কাজ করুক না কেন, সেখানে ওই IFC ফাইলটা লোড দেওয়ার সাথে সেই মডেলটা অটোমেটিক লোড হয়ে যাবে। সে ওখানে আবার তার কলাম, বিম, ফাউন্ডেশন টোটাল অ্যানালিসিস করার পরে, স্ল্যাব যা যা আছে অ্যানালিসিস করার পরে সে স্ট্রাকচারালি যে ক্রাইটেরিয়া গুলো ওই বিল্ডিংটাকে স্ট্যান্ড করানোর জন্য প্রয়োজন হবে সেগুলোকে ডিজাইন করার পরে কলাম, বিম ওগুলোকে যে সাইজ গুলো রিকোয়ার্ড, যে রিনফোর্সমেন্ট গুলো রিকোয়ার্ড সেগুলো সে ওখানে ইনপুট দিল। সে আবার ওটাকে সেভ করে যদি IFC আকারে আর্কিটেকচার যে আর্কিটেক্ট তাকে যদি এটা ব্যাক দেয়, সে আবার যখন লোড দেবে অটোমেটিক্যালি সেই কলাম, বিম যা যা সে চেঞ্জ করছে এখানে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, আমরা BIM নিয়ে কথা বলতেছি, আজকে প্রত্যেক অটোক্যাড থেকে একদম ভুলে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন সে না জানলে সে যদি ইসে দেয়, মানে অটোক্যাডে সে ফিডব্যাক দেয়, তাহলে সেই ইনপুট গুলো ম্যানুয়ালি সে আর্কিটেক্ট নিজেকে দিয়ে নিতে হবে। বাট সেটাও অটোক্যাডে, একটা অটোক্যাড থেকে অটোক্যাডে কাজ করা যতটুকু জটিল, অটোক্যাড থেকে রেভিটে নিয়ে আসা এর থেকে আরো সহজ। অর্থাৎ আমি রেভিট জানি, আমার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আমাকে অটোক্যাডে দিচ্ছেন, বাট তারপর আমার কোনো ইস্যু নাই। এটাকে তার মানে ইনপুট গুলো আর্কিটেকচার আসলে খুব বেশি ইনপুট আসলে আসে না, শুধু বিম গুলো আসে, কলাম গুলো আসে। ফাউন্ডেশন তো আসলে একজন আর্কিটেক্ট যখন ওয়ার্কিং ড্রয়িং করে তার ফাউন্ডেশন আসলে সে ডেভেলপ করেন, ডিজাইনটা করে না, তাই না? চাইলে সেটাও পসিবল। তো তারপরে এটা অনেক সহজ। একইভাবে প্লাম্বিং, ফায়ার, HVAC, ETC এটা করা যায়। কেমন? তো একইভাবে এই লেনদেন অর্থাৎ ফাইলের লেনদেনটা কমন ফাইল আছে, সেই কমন ফাইল দিয়ে এটা এক্সচেঞ্জ করা যায়। সেটা যেটা বলুন স্টেট প্রো হোক, ইটিএফস হোক, সেখানেও পসিবল। ডকুমেন্টেশন টুল, ডকুমেন্টেশন টুলটা বলতে এখানে আরো অনেকগুলো আছে, আমি মেজর 5টা পয়েন্টকে এখানে মার্ক করছি। ডকুমেন্টেশন বলতে আমার সাধারণত ওয়ার্কিং ড্রয়িং থেকে বুঝি, যেটা একটা বড় টাইম আমাদেরকে ইনভলভ করে ফেলে, তাই না? প্রথম হচ্ছে শিটস, অর্থাৎ আমাদের টাইটেল বক্স, ক্লায়েন্ট যে টাইটেল বক্স আছে সেই টাইটেল বক্সের ভিতরে শিট গুলোকে প্রপারলি সাজানো, এটা যথেষ্ট টাইম নেয়, তাই না? সে আমার যদি আমার মনে পড়ে, আপনারা হয়তো দেখে থাকবেন বা যারা দেখেছেন তারা বুঝবেন, 2 নম্বর গেটের মোড় থেকে বাইজিদার রাস্তায় অল্প কিছু দূর গেলে হাতের বাইরে সিডি এর একটা প্রজেক্ট আছে, 18 3টা টাওয়ার, সিডি স্কোয়ার, হ্যাঁ, মেয়রগুলির উল্টা দিকে মেইন রোডের উপরে। ওটা আমাদের প্রজেক্ট, ওটা প্রায় 200 পেজের একটা ওয়ার্কিং ড্রয়িং আমাদের ক্রিয়েট করতে হয়েছিল, 200 পেজে। তো এই যে ওয়ার্কিং ড্রয়িং, এই যে শিটস, তার মানে 200 পেজের শিট, শুধুমাত্র সব ড্রয়িং যদি রেডি থাকে, শুধু শিটে যদি আমি ইনপুট দিতে চাই, আসলে কেমন সময় লাগবে আপনারাই চিন্তা করেন। ধরেন ড্রয়িং সব রেডি, আমি একজনকে দায়িত্ব দিলাম যে তোমার কাজ হচ্ছে শুধু টাইটেল বক্সের ভিতরে শুধু এগুলো ড্রয়িং গুলো শুধু ইনপুট দাও, কেমন সময় লাগবে আপনাদের ধারণা? এক মিনিট লাগবে, তো ধরুন 200 মিনিট, তার মানে প্রায় 3 ঘন্টা উপরে, 3.5 ঘন্টার মতো। একজন মানুষ তো 3.5 মিনিট কন্টিনিউস করতে পারে না, সে ব্রেক নেবে, অর্থাৎ দেখা যাবে কি তার আসলে ওই দিনটাই চলে গেছে, তাই না? কোনো ড্রয়িং করা ছাড়া শুধুমাত্র শীটগুলোকে ইনপুট দেওয়া। আচ্ছা, এখন 200 পৃষ্ঠা শেষ করলো, শেষ করার পরে এবার ক্লায়েন্ট বলবেন, ভাই আপনি তো আমার টাইটেল বক্স যেগুলো বসাইছেন আমার কিছু পরিবর্তন আছে, এবার পরিবর্তন গুলো করেন। আমার এখানে আসলে শীট নাম্বারিং এ কিছু ঝামেলা আছে, হ্যাঁ, আমার 200 পৃষ্ঠা 200 শীটের যে নাম্বারিং করছেন, এই নাম্বারিং এর মধ্যে আসলে আমার 50 নম্বরের পরে 5টা পেজ, আবার 80 পরে 2টা পেজ, আর ওইদিকে আবার 70 পরে আবার 5টা পেজ যুক্ত হবে।
নাম্বারিং করতে আর কত সময় লাগবে, তাই না? আচ্ছা, এরপরে সে 5 দিন পরে বললো, ভাই ঠিক আছে বইটা সবই তো দিচ্ছেন, কিন্তু আমার নামের বানান তো ভুল আসছে, তাই না? হ্যাঁ, অর্থাৎ এই 200 পেজ, তখন এক সময় সে চিন্তা করলো, সে ফার্ম, ভাই এটা তো আসলে একজনের পক্ষে পসিবল না, আমি 3 জনে লাগাতে তাড়াতাড়ি কাজটা শেষ হবে। 3 জনের করতে গিয়ে বাকি 2 জনের যে আবার টাইম শিডিউল দেওয়া ছিল, একটা টার্গেট ডেট, সেটা কিন্তু ফেল। এক শীট ড্রয়িং করা ছাড়া, এক শীটের যুদ্ধের কথা আমি বলতেছি। আর ইউজুয়ালি 10 তলা একটা বিল্ডিং আমরা যদি ডিজাইন করি, অন অ্যান এভারেজ 100 পেজের ওয়ার্কিং ডে এমনিতেই হয়। তাহলে প্রতিনিয়ত শীট নিয়ে আমরা যুদ্ধ করি, এই কারেকশন গুলো নিয়ে, ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা, এরপর শিডিউলিং কি হয়েছে? এই শিডিউল তো অনেক ধরনের শিডিউল, ডোর উইন্ডো শিডিউল, ডোর শিডিউল, উইন্ডো শিডিউল, তারপর যদি আমি ম্যাটেরিয়াল দিয়ে যদি বলি ম্যাটেরিয়াল শিডিউল, তাই না? এখন একটা 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিং সবচেয়ে সহজে আমরা যেটা বুঝি সেটা নিয়েই বলি। হ্যাঁ, ওই বিল্ডিংটার সেমি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, এই দুটো পার্কিং। ফার্স্ট ফ্লোরে ধরলাম এখানে কমিউনিটি হল টল ইত্যাদিতে আছে, তার মানে একটা প্ল্যানিংটা ডিফারেন্ট প্ল্যানিং, যেহেতু কমিউনিটি হল টল ইত্যাদিতে আছে। এরপরে আরো 9টা ফ্লোর ধরলাম যে অ্যাপার্টমেন্ট ফ্লোর, এই 9টা ফ্লোরের ভিতরে আবার প্রতি অল্টারনেটিভ ফ্লোর হচ্ছে একটা ল্যান্ড ওনার, একটা ডেভেলপার। ল্যান্ড ওনার তো কখনোই মানানো যায় না, তার তো 3টা করে ফ্ল্যাট দিতেই হবে, কথার কথা। আর ডেভেলপার বলতে আমি তো এত ছোট ছোট ফ্ল্যাট বিক্রি করতে পারবো না, আমি 2টা করে করবো। তার মানে এই ফ্ল্যাটগুলোর মধ্যেও ভেরিয়েশন তৈরি হয়ে গেল। এরপরে ছাদে এসে আবার কমিউনিটি হল টল করছে, কিছু ফ্যাসিলিটি আছে, গার্ডেন টার্ডেন ইত্যাদি ইত্যাদি। এই যে ওয়াটার রিজার্ভার মুক্ত মুক্ত, না? এই যে এতগুলো ফ্লোর লেভেলের ভেরিয়েশন, এগুলো হাজার, এখানে মানে আমরা যদি বলি অনেকগুলো টাইপের উইন্ডো আছে, অনেকগুলো টাইপের ডোর আছে। এখন ক্লায়েন্টকে তো আমাদের ডোরের শিডিউলও দিতে হয়, উইন্ডো শিডিউলও দিতে হয়, এলিভেশন সহ দেখতে কেমন, ম্যাটেরিয়ালটা কি, সাইজটা কি, তাই না? এবার আমরা মেইন ডোর একরকমের সাইজ হয়, টয়লেটের ডোর একরকমের সাইজ হয়, কিচেন একরকমের হয়, তাই না? বারান্দা আবার একরকমের, বারান্দার মধ্যে আবার যদি স্লাইডিং করার অপশন থাকে তাহলে একরকম, স্লাইডিং করে যারা থাকে সুইং ডোর সেটা একরকম। তারপরে আবার কি এই টয়লেটের ক্যাট ডোর, যেটা কিনা ফার্স্ট লেভেলের উপর যে ডোরটা, সেটা এক ধরনের হয়। সব কিছু করছেন, পুরো ওয়ার্কিং ড্রয়িং সব জমা দিচ্ছেন, কনস্ট্রাকশনে চলে গেছে। 2 দিন পরে সাইট থেকে ইনফরমেশন, ভাই আপনি যে ক্যাট ডোর গুলো দিচ্ছেন টয়লেটের উপরে তো বিম পড়ে গেছিল, আমার তো ওই দিক দিয়ে ডোর হয় না। এবার এই যে বিম, এখানে বিম গেছে, ফলসের মধ্যে জায়গা নাই, এই জিনিসটা তো আগে ফলস লেভেলে ওয়ার্কিং ড্রয়িং কাউকে দেওয়া হচ্ছে, দ্রুত করছে, সেটা মাথায় তো আর নাই, এটা একটা বিম গেছে। পরে গিয়ে এই ক্যাট ডোরটা এখন কোন রুম থেকে হবে? এটা কি তাহলে এবার মানে মানে ওই বেডরুমের ভিতর থেকে হতে পারছে না, অন্য জায়গা থেকে হবে, কোন রুম থেকে হবে? তাহলে সে তো বলবে, ভাই আমি তো ওয়ার্ক সব এভাবে করে ফেলছি, অন্য জায়গায় হবে বলতেছেন, আমাদের দেয়াল এখন তো ভাঙতে হবে, এই দেয়াল ভাঙা টাকা এখন কে দিবে? তাহলে ক্লায়েন্টের সাথে কি হচ্ছে? গ্যাপ তৈরি হচ্ছে না? তখন ক্লায়েন্ট অনেকগুলো কথা শুনেছে, আপনার ম্যানেজ খারাপ, আপনি এসে অফিসে জানাজারি করছেন, এটা কেমনে হয়েছে? সে আবার বলছে যে আমি কি করবো, আমি তো ড্রয়িং করছি, আমার বস যে চেক করছে সে তো কিছু বলে নাই। তার মানে অফিসের ভিতরে একটা আনহেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, কেউ দায়িত্ব নিতে যাচ্ছে না, তাই না? কিন্তু বাস্তবিকতা প্রতিনিয়ত এটা ঘটে চলতেছে, তাই না? এরপরে আবার আরো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এই শিডিউলে ধরলাম আবার এখানে সব মিলায় প্রায় 250 ডোর আছে। 250 ডোরের 250টা ডিটেলিং ভুল না করলেও এই ডিটেলিং গুলো, এলিভেশন এঁকে এই 250টা টাইপ গুলোকে আলাদা করে সাইজ গুলো বসাতে যথেষ্ট টাইম সাপেক্ষ কাজ। এই উইন্ডো গুলোকেও একইভাবে শিডিউলিং করা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, তাই না? তারপরে এর মধ্যে যদি আবার ক্লায়েন্ট এসে যদি কারেকশন দেয় কোনো, ভাই আমার তো 2টা ফ্ল্যাট, আমার একজন পার্টি নিছে, মার্জ হয়ে যাচ্ছে, মিলাই দিয়ে আপনি আবার আরেকটা কিছু বানাই দেন, তো সেটা ডোর উইন্ডো শিডিউল আবার সিরিয়াল যে ব্রেক হলো 250 সিরিয়াল আবার ঠিক করো, তাই না? কারণ ভালো ডেভেলপাররা ফাইনাল বিলটা আটকে রাখে ওই অ্যাজ বিল্ডের জন্য। অর্থাৎ অ্যাজ বিল্ড ড্রয়িং না দিলে কি হবে না, ওই কনসালটিং ফার্মের লাস্ট বিলটা পেমেন্ট কিন্তু ক্লিয়ার হবে না। তাহলে অ্যাজ বিল্ড ড্রয়িং দিতে গেলে কি করতে হবে?
অ্যাজ বিল যেভাবে কনস্ট্রাকশন হয়েছে সেভাবে প্রত্যেকটা ডকুমেন্ট আপডেট করে তারপর দিতে হবে। এখন আপনার কি আর ওই এনার্জি লাস্টে থাকে? কোন ফরম্যাট থাকে আসলে অ্যাজ বিল ড্রয়িং ক্রিয়েট করে? কোথায় কতগুলো পরিবর্তন সব তো মুখস্থ রাখেন না, সাইডে তো হয়ে চলে গেছে। কেমনি দিবেন তাহলে এটা? কিভাবে ট্র্যাক রাখবেন কোথায় কোন পরিবর্তনটা ঘটছে? তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ, তাই না? মানে আমরা যদি কোয়ালিটি কাজ করতে চাই এটা একটা বড় চ্যালেঞ্জ। এরপর ট্যাগিং, শিডিউল তো বললাম, ট্যাগিং অর্থাৎ ডোর প্ল্যান লেভেলে যে ট্যাগিংটা আমরা করি, তাই না? অনেক রকম ট্যাগিং আছে। এই ডোরের ট্যাগ, উইন্ডো ট্যাগ, যেটা আমার শিডিউলের সাথে যেটাকে আমি কানেক্ট করতে যেতে পারি। এই যে ট্যাগিং গুলা অনেক, একটা প্ল্যানেই দেখা যাবে যে প্রায় 20 থেকে 50টা ট্যাগ চলে আসছে। কোনো কারণে এটা যদি ওই যে বললাম যদি শুধু প্ল্যান লেভেলে এই ট্যাগগুলো থাকে, প্ল্যান লেভেলে পৃষ্ঠা যদি হয় 50 পৃষ্ঠা, এই 50 পৃষ্ঠা 20টা কিন্তু প্রায় 1000, 50 গুণ 20 কত হয়? প্রায় 100, তাই না? সরি 1000। এই 1000 ট্যাগিং, যে এই 1000 ট্যাগিং গুলোকে প্রপারলি যেন ভুল না হয় অ্যাকুরেট ভাবে করতে হয়। তারপর আছে ডিটেলস। ওয়ার্কিং করতে করতে একটা সময় গিয়ে কিন্তু আমার সময়ের অভাবে, ক্লায়েন্টের প্রেসারে অনেক সময় ডিটেলস কমে ফেলি, অথচ আমরা বুঝি যে আসলে এই ডিটেলসটা খুব ইম্পর্টেন্ট ডিটেল, এটা দেওয়া উচিত। এটা ব্লো আপ ডিটেল হতে পারে, এটা প্রপার সেকশন এলিভেশনস, হ্যাঁ, তারপরে এরকম যত রকমের ডিটেলিং আমরা বুঝি, আমরা মনে করতেছি যে এটা আসলে দেওয়া উচিত, কিন্তু আমরা দিচ্ছি না সময়ের অভাবে। তাহলে এটা এক ধরনের প্রতারণা করা না ক্লায়েন্টের সাথে? এক ধরনের প্রতারণা করা না যে আমি বুঝতেছি যে এই ডিটেলটা না হলে ফাইনালি এটা উনি করতে পারবে না, ঠিকই প্রশ্নটা আমার ঘুরে আসবে, কিন্তু আমি জেনে বুঝেও সময়ের অভাবে আমার অন্য কাজের প্রেসারে, হ্যাঁ, আমি এটা দিলাম না। তাহলে এই প্রপার ডিটেলের অভাব থেকে যায়। এবং ফাইনালি লিজেন্ডস, অর্থাৎ লিজেন্ড ক্রিয়েট করা, কোনটাকে কিভাবে আমরা চিনবো। এরকম অনেকগুলো টাইপের লিজেন্ড থাকে, এটা ইলেকট্রিকের থাকে, স্ট্রাকচার থাকে, আর্কিটেকচার থাকে, এটা প্লাম্বিং থাকে, সব এইচবিএসি থাকে, ফায়ার থাকে। প্রপার লিজেন্ড গুলোকে হ্যান্ডেল করা। এবার আমি আরেকটু ঢুকি, অর্থাৎ রেভিটে যখন আমরা এই কাজগুলো করতেছি তখন এই টোটাল সিস্টেমটাকে আসলে সেন্ট্রালি খুব সহজে হ্যান্ডেল করা যায়। বুঝে গেছে? তো এরপরে ভিজুয়ালাইজেশনের প্রশ্ন যদি আমি আসি, এখানে একটা পয়েন্ট হচ্ছে সান স্টাডিজ, সান পাথ ডায়াগ্রাম বা সান স্টাডিজ আমরা বলি। এটা অনেক বেশি যারা যারা আর্কিটেক্ট তারা তো অবশ্যই বটেই, সিভিল ইঞ্জিনিয়ারিং আমার বিশ্বাস এটা নিশ্চয়ই স্টাডি করছেন, এবং অবশ্যই এটা করার কথা। এটা খুব ম্যান্ডেটরি একটা জিনিস, অর্থাৎ সান পাথ স্টাডি করা, কিভাবে সূর্য কোন দিক থেকে উঠতেছে, কিভাবে কোন দিক থেকে এটা নামতেছে। আর যারা অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিজাইন করতে চান তাদের জন্য তো এটা ম্যান্ডেটরি, যারা লিড সার্টিফিকেশন নিয়ে কাজ করে। তো লিড সার্টিফিকেশন বিষয়ে আমার কম বেশি বুঝিত না, তো লিড সার্টিফিকেশনে যারা কাজ করে, পরিবেশ বান্ধব বিল্ডিং যারা করতে চায় তাদের জন্য তো এটা একেবারেই ফরজ। এই কি সানপাথ স্টাডি, তাদের টোটাল আর্কিটেকচারাল স্টাডির প্রথম ধাপগুলোর মধ্যে এটা একটা পড়ে। সাইট অ্যানালাইসিসের একটা পার্ট সানপাথ স্টাডি। এই স্টাডি দেখা যায় খুব সহজে রেভিটে করা যায়, খুব সহজে স্টাডিটা করা যায়। ইভেন আমি যদি রেভিটে যদি ইনপুট দিয়ে দিই, যে গুগল থেকে মার্ক করে যে এইটা হচ্ছে আমার সাইট, ম্যাপে গিয়ে ও রেভিট গুগল থেকে ডাটাগুলো নিয়ে, এরপর যদি আমি বলে দিই বছরের কোন সময়টা উল্লেখ করে দিই, ঠিক সানটা যেখানে থাকে সে জায়গায় সে সানটাকে নিয়ে যাবে এবং শ্যাডোটা অ্যাকর্ডিংলি সে কাজ করবে। এবার আমার আশেপাশে যে বিল্ডিং গুলো আছে সেগুলো ডিজিটাল সার্ভেতে আমরা পাই। আমাদের দেশ বলে ডিজিটাল সার্ভেটা লাগে। এটা যদি ইউরোপ বা ইউএসএ হতো তাহলে কিন্তু গুগলের ভিতরে দেখবেন যে ওদের বিল্ডিং এর ফর্মটা কনসেপ্টুয়ালি তৈরি করা আছে, সেখানে ওটা লাগে না। আমাদের এখানে যেহেতু ওই পর্যায়ে পর্যন্ত ডেভেলপ করা নাই, আমাদেরকে ডিজিটাল সার্ভে থেকে বিল্ডিং এর অবস্থানগুলো মার্ক করে কনসেপ্টুয়ালি কোন হাইটে কোন বিল্ডিংটা আছে বক্স আকারেও যদি আমরা বসাই তাও বুঝতে পারি যে আসলে সানটা কিভাবে শ্যাডো কাজ করতেছে, এটা কিভাবে ওয়ার্ক করতেছে। কারণ বিল্ডিং করতে গেলে পশ্চিম দিক আমরা জানি আমাদের ক্লাইমেটিক কন্ডিশনে ওয়েস্ট খুব গরম হয়, তাই না? ওয়েস্ট ট্রিট করতে হয়, ট্রিটমেন্ট দিতে ওয়েস্টে। তাহলে ওয়েস্টে আসলে কি ওই ট্রিটমেন্ট প্রয়োজন আছে কিনা, নাকি ওয়েস্টে এমন একটা হাই রাইজ বিল্ডিং আছে সেটা শ্যাডো এমন ভাবে আমাকে প্রয়োগ করছে যে ট্রিটমেন্টটা প্রয়োজন নেই, অথবা বাতাসটা ঢুকতে পারছে কিনা, কোন চ্যানেল দিয়ে বাতাস ঢুকছে। এই যে অ্যানালিসিস গুলা এগুলো রেভিটে হ্যান্ডেল করা যায় খুব সহজে। এরপরে আমরা দেখি ভিজুয়ালাইজেশনে আরেকটা পার্ট, অর্থাৎ
এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রেভিটে রেন্ডার করা, এই আউটপুটটা রেভিট আউটপুট। এটা ইন্টারনেট থেকে নেওয়া একটা ইমেজ, বাট আপনাদেরকে বোঝানোর জন্য যে ড্রয়িং গুলো পাশে যে আমরা কনসেপচুয়াল ড্রয়িংটা দেখতেছি বা আউটলাইন ড্রয়িং, এটাও যেমন রেভিট থেকে, এবং এইটারই 3D হচ্ছে এটা, সেটাও রেভিট থেকে আউটপুট। অর্থাৎ এই মাত্রা পর্যন্ত পৌঁছানো যায়। এবার এই যে রেভিটে আমরা কেন যাব, আমরা এতক্ষণ যে আলাপটা করলাম একটা ধারণা তো আমরা কম বেশি পেয়েছি, তাই না? রেভিটে আমরা কেন যাব। এখন এই যে রেভিটে যে কেন যাব, বর্তমানে যত ফার্ম, এটা আমরা প্রাইভেট সেক্টরে বলি, পাবলিক সেক্টরে বলি এবং গভর্নমেন্ট পর্যায়ে বলি, টোটাল মার্কেটটা এখন শিফট করে যাচ্ছে রেভিটে। কেমন? আমরা এখন কাজ করতে গেলে, যেহেতু ঢাকায় আমরা প্রচুর কাজ করি, চিটাগাং মার্কেটে কাজ করি, আমরা প্রচুর ফাইল পাই, যে ফাইলগুলো এখন যারা প্রমিনেন্ট কনসাল্টিং ফার্ম অথবা বড় প্রজেক্ট হলে গভর্নমেন্টের যদি প্রজেক্ট হয়, সেটা কনসাল্ট যদি দেশের বাইরের হয়, সেই ফাইলগুলো আমরা অটোক্যাডে পেলেও আমরা বুঝতে পারি এটা রেভিট আউটপুট। কারণ রেভিট আউটপুট দেওয়া অটোক্যাডের কিছু স্টাইল আছে, নিজস্ব স্টাইল আছে, সেটা আমরা বুঝতে পারি। অথবা সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা রেভিট প্ল্যাটফর্মে কাজ করতে জানেন কিনা। তো ভালো ফার্মগুলা আমরা যদি কম্পিটিশনে যেতে চাই, আপনারা যদি আমাদের দেশের যে জবস মার্কেটে যে এগুলো আছে, পোর্টাল গুলো আছে, যে বিডি জবস অথবা এরকম, অথবা আপনারা অনেকেই হয়তো দেশের বাইরে কাজ করতে চান, দুবাই ভিত্তিক যে কোম্পানিগুলো আছে, ঢুকলেই দেখবেন যে রেভিট, ওখানে অটোক্যাড শব্দটা মুছে গেছে বললেই চলে। আমরা কিছু আগেও বলতাম 100টার ভিতরে 10টাতে অটোক্যাড থাকে, এখন 1000টাতে হয়তো একটা, আমি বলবো অটোক্যাড হয়তো বলা থাকে। সো রেভিট তো এখন বলেই, বরং এখন প্রশ্ন চলে আসছে বিআইএম ম্যানেজার, নতুন টার্ম, আমাদের মার্কেটের জন্য, বাইরের জন্য না। এখন বিআইএম ম্যানেজার খুঁজে, অর্থাৎ বিম ম্যানেজারের একটা বড় প্রয়োজনীয়তা ইউরোপের মার্কেটে আছে, দুবাইয়ের মার্কেটে আছে, ইউএস এর মার্কেটে আছে। ভয়ানক ভাবে তারা বিম ম্যানেজার খুঁজে, তারা জানতে চায় যে আপনার বিম ম্যানেজার হিসাবে আপনার কোনো যোগ্যতা আছে কিনা, স্পষ্ট ডিরেক্ট কোয়েশ্চেন করে। ওকে, তো বিম ম্যানেজারের কাজটা কি? বিম ম্যানেজারের কাজটা হচ্ছে সে সেন্ট্রালি একজন ব্যক্তি যিনি কিনা মাল্টি ডিসিপ্লিনারি যারা কাজ করে তাদেরকে সেন্ট্রালি সে এটাকে হ্যান্ডেল করে। সে ফর এক্সাম্পল কোন একজন, যেমন কিছু আগে একটা প্রজেক্ট, এটা একটা গার্মেন্টস কোম্পানি, ঢাকা অনেক বড় কোম্পানি, তারা তাদের একটা ডিজাইনে বিম ম্যানেজার ইনভলভ করছে, ঢাকার একটা ফার্ম, অর্থাৎ বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু কোম্পানি, তারা বিম ম্যানেজিং এর কাজটা করে। তো আমার পরিচিত একজন আছে, ইঞ্জিনিয়ার রনি, ডিজাইন এসকেপ তার ফার্মের নাম, তারা অলরেডি বিম ম্যানেজিং এর কাজ করতেছে। কি করেন তারা? কোন আর্কিটেক্ট যদি বিআইএম এ কাজ করে, সে ফাইলটা তার ওনাকে পাঠায়। আবার ওনার যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, এমএপি কনসালটেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, উনি কি করে ওখান থেকে ওই ফাইলটাকে উনি ম্যানেজ করে, ওখান থেকে উনি বাকিটাকে পাঠায়। ওরা আবার ড্রয়িং করে ওনাকে দেওয়ার পর উনি আবার এটাকে সেন্ট্রালি আবার চেক করে কোথায় কনফ্লিক্ট গুলো হচ্ছে, অর্থাৎ কনফ্লিক্ট অ্যানালাইসিসটা উনি করে। দেখা গেল উনি একটা জায়গায়, আর্কিটেক্ট কি চাচ্ছে স্পেসটা, সে বললো যে আমার ফল সিলিং হবে বিমের বটমে, ওই পর্যন্ত আমার হাইটটা লাগবে, কারণ হয়তো এমন কিছু মেকানিক্যাল একটা ডিভাইস ওখানে আছে যে ওটা আসলে বিমের নিচ পর্যন্ত তার ক্লিয়ারেন্স লাগবে। ওইদিকে ফায়ারের ড্রয়িং, বিমের নিচ থেকে তার ফায়ার ডেলিভারি ব্যাক পেয়ে গেছে। তো আর্কিটেক্ট যারা ফায়ার ড্রয়িং কি, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কিন্তু সেটাও জানে না, এদিকে ফায়ারের মতো দিয়ে দিচ্ছে। সমস্ত কিছু হয়ে যখন কনস্ট্রাকশনে গেছে, তখন ভাই এই পাইপটা তো দিতে পারবেন না, আমার তো এই মাসে ফায়ার তো মাথা, আমি তো অন্য জায়গায় থেকে নিতেও পারবো না, এটা আমার এখান থেকে যেতে হবে, কারণ এটা না, এই রুট দিয়ে না গেলে আমার ডিস্টেন্স কমপ্লায়েন্স হয় না, ফুলফিল করে না, আমার স্প্রিংলারের যে এরিয়া, যে রেঞ্জ এটাতে কভার হয় না। তখন সে বলে ভাই আগে বললে তো বিমের মধ্যে আমি একটা হোল লিখে দিতাম, ওখান থেকে আমার পাইপটা যেতে পারতো। আগে বললে, আগেটা কে বলবে? তো সবাই তো সবার মতো যার যার স্পেসে কাজ করতেছে। তো আর্কিটেক্টের তো ভূমিকাটা না এই কনফ্লিক্ট অ্যানালাইসিস করা। বাংলাদেশে যেটা হয়, এই সেক্টরটা না থাকাতে সব দায় আর্কিটেক্টের উপরে পড়ে, তাকে সবকিছু ম্যাচ করাতে হয়, সবকিছু মিলাতে হয়, কিছু হলে তাকেই কথা শুনতে হয়। কিন্তু বাইরে কিন্তু এটা না, আর্কিটেক্ট ডিজাইন কনসেপ্ট দিয়ে দিবে, ডিজাইন দিয়ে দেবেন,
স্ট্রাকচার পার্টটা করবে, একজন থাকে যে সমন্বয় করে, কোথায় কনফ্লিক্ট গুলো হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে, এবং ওই তাদেরকে রিলেভেন্ট যেখানে যাদের নিয়ে কনফ্লিক্ট হচ্ছে তাদেরকে একসাথে বসে এগুলো আগে থেকে সর্ট আউট করে এবং সেটাকে সলভিং করে। তখন যখন কাজগুলো হয় সেই কাজটা হয় নিখুঁত কাজ, এখানে আর কোনো ইস্যু থাকে না। কেমন? তো স্বাভাবিকভাবে কি হয় যে এই বিম ম্যানেজিং এর যে কাজটা তার অনেকগুলো অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি থাকতে হয়, তার সবগুলো ডিপার্টমেন্টকে সমন্বয় করার ক্যাপাসিটি তার থাকতে হয়, এবং এই জিনিসগুলো নিয়ে কাজ করার সে নলেজ তার থাকতে হয়। তো যাই হোক, এখন বিম শিফট করে যাচ্ছে, যেটা বললাম শিফট করে যাচ্ছে, এবং এই ধরনের প্রফেশন গুলো সামনে চলে আসতেছে। তো ডিউ টু অটোমেশন এবং মিস্টেক মিনিমাম হওয়ার কারণে এটা অ্যাকুরেসি এবং এরর অনেক কম থাকে। তারপরেও কম থাকে বলতে কোনো কিছু তার ত্রুটির ঊর্ধ্বে না, বিআইএম এর কিছু ইস্যু আছে, বাট সেটা এত মিনিমাম। আর আমরা আসলে যে ধরনের কমপ্লেক্সিটি হ্যান্ডেল করি আমাদের দেশে, এগুলো কিন্তু খুব বেশি আসলে সমস্যা আমরা আসলে ফেস করি না। বুঝে গেছে? যেমন টাইম সেভ হয়, রিভিশন টাইম সেভ হয়, হ্যাঁ, অটো শিডিউলিং হয়, এরকম অনেকগুলো সুবিধা আমার এখানে হয়। প্রচন্ড ভাবে এটা টাইম সেভ হয়। এই টাইমটা আমাদের খুব অল্প সময়ে আমরা আসলে এটাকে কি করতে পারি, কি বলে, এগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা পাস, আর এই রেভিট দিয়ে আমরা আমাদের রিওয়ার্ক যে কাজগুলো অনেক সময় ক্লায়েন্টের পরিবর্তন চাওয়ার কারণে বারবার রিওয়ার্ক করতে হয়, সেই কাজগুলো সময় অনেক কমা নিয়ে আসে রেভিট। এবং আমরা এখান থেকে কোয়ান্টিটি গুলো চাইলে বের করতে পারি, অর্থাৎ মডেলে যা কিছু আছে সবগুলোর কোয়ান্টিটিও আমরা এখান থেকে অটোমেটিক বের করতে পারি। কেমন? যেগুলো বসে বসে ক্যালকুলেটর চেপে 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 আমরা বের করতেছি, তাই না? অনেক সময় বলি না ভাই এখানে আমরা স্ট্রাকচারাল ডিজাইন করছি, তো আমার এখানে কতটুকু, ভাই আমার পুরো বিল্ডিং লাগবে না, আমার প্রথম করা পর্যন্ত ফাউন্ডেশন সহ ছাদ, তারপরে কলাম বিম কি আসছে, আমার রড সিমেন্টের একটু আমাকে হিসাবটা দেন। খুব কমনলি আমরা শুনি। এরপরে একটা টিপিক্যাল ছাদে দিয়ে দেন, আমরা এরপরে ওইটাকে ধরে ধরে বাকি হিসাব করে নিই। তাহলে কোয়ান্টিটি বের করতে হয় না। আমার আর্কিটেক্টের কাছে ডিমান্ড চাই, ভাই আমার এখানে কত স্কোয়ার ফিটের টাইলস লাগবে, কত স্কোয়ার ফিট, আমার কতটুকু ব্রিক লাগবে, আমার কত স্কোয়ার ফিটের আমার এখানে গ্লাস ওয়ার্ক আছে। এই কোয়ান্টিটি গুলো বের করতে তখন আমাদের কি করতে হয়, আমাদেরকে বসে বসে এগুলোকে হিসাব করতে হয়। তো এই সময়গুলো রেভিট কি করবে, সেভ করে দিবে। আমরা এই জিনিসগুলো এখান থেকে অটোমেটিক বের করবো। অল্প কিছু কাজ আমরা করবো, আউটকামটা, রেজাল্টটা বিশাল। বেটার কোলাবোরেশন, অর্থাৎ কোলাবোরেট করে কাজ করা। এখানে অটোক্যাডে যখন আমরা কাজ করি তখন কি করে, ওয়ার্কিং ড্রয়িং করলে সর্বোচ্চ কি করতে পারি, আমরা যদি একাধিক কাউকে যদি ইনভলভ করে যদি ওয়ার্কিং ড্রয়িং করতে চাই সময় বাঁচানোর জন্য, তখন বলি ভাই তুমি ওয়ার্কিং এর ডাইমেনশন গুলো বসাও, তুমি একজন সবগুলো এলিভেশন করো, তুমি এখানে এখানে সেকশন করো, তুমি আরেকজনকে হয়তো বলো আরেকটা কাজ, অর্থাৎ এক জাতীয় কাজগুলোকে আলাদা করে এইভাবে আমরা করি। করার পরে তারপরে কি ঘটে, যে ওয়ার্কিং ডাইমেনশন বসাচ্ছে, সে ডাইমেনশন বসাতে বসতে, আচ্ছা এই জায়গায় তো রুমটা মনে হচ্ছে ছোট, যেহেতু কমর তো বসবে না, কমরের জন্য জায়গাটা এমন আরো 2 ফিট বাড়তি লাগবে। ঠিক আছে, তাও কি এবার তার প্রিন্সিপালের কাছে গেল, অর্থাৎ তার যে কাউন্সিলিং ফার্মের যে প্রিন্সিপাল তার কাছে গেল, যে স্যার এই জায়গাটা তো আমার মনে হচ্ছে কমরের জায়গাটা হচ্ছে না, এটা মনে এই ওয়ালটা মনে একটু সরাতে হবে, অথবা ব্যালকনিটা মনে হয় একটু বেশি টাইট হয়ে গেছে, অথবা ব্যালকনি তো করছেন ঠিকই, খুব কমন সমস্যা, ব্যালকনির পাইপটা যে নামবে ভার্টিক্যাল পাইপটা নাই, রেইন ওয়াটার পাইপটা বসাতে গেলে এটা বাইরে দৃশ্যমান হয়ে যাচ্ছে, এটা যে ঢুকাতেও পারতেছে না, এখানে বাইরে ডিম করছে, কি করি তাহলে? সে প্রিন্সিপাল বলে একটা কাজ করো, তাহলে কোনা দিয়ে একটুখানি স্ল্যাব বের করে একটু বিগ দিয়ে দাগটের মতো করে ঢেকে দাও। ও তো করে দিয়ে গেছে, ইলিভেশন সব আমার কমপ্লিট, ও বললো এবার, তাই না? আমার যে প্লাম্বিং এ যে ডিজাইন করেছে তার কাছে ড্রয়িং যায় নাই, সে জানেও না এখান থেকে রেন ওয়াটার নামতেছে। তাহলে 5 জন 5 জায়গায় কাজ করতেছে, রাইট? এই 5 জন যে 5 জায়গায় কাজ করছে, একজনের সাথে আরেকজন কোলাবোরেশনটা নাই, দেখা যায় কোনো ক্রমে টেরিটরি 2 জনের মধ্যে হলে বাকি 3 জনের মধ্যে যোগাযোগটা নাই। ফলে ড্রয়িং ফাইনাল আউটপুট যেটা গেছে সাইটে যাওয়ার পরে আবার স্বাভাবিকভাবে কোশ্চেন গুলো চলে আসছে, সাইট ইঞ্জিনিয়ার কমপ্লেন করতেছে এই জায়গাটা সেটা, এটার সাথে ওটা মিলে না, ওটার সাথে সেটা মিলে না। রেভিটের সুবিধা কোথায়, একটা সেন্ট্রালি একটা জায়গায় ফাইল রেখে নেটওয়ার্কিং এ যখন সবাই কাজ হয়, অফিসে নেটওয়ার্কিং থাকে আজকালকার অফিসগুলোতে, তাই না? সেন্ট্রালি ফাইলটা রেখে 5 জন মিলে যদি কাজ করে,
একজন যদি কোনো জিনিস কারেকশন করে বাকি প্রত্যেকের কাছে সে কারেকশনটা অটো আপডেট হয়ে যায়, এবং সে দেখে যে একটা ওয়াল সরে গেছে, ও কিছু কোয়েশ্চেন মার্ক চলে আসবে এখানে ওয়ালটা সরে গেছে, তুমি এটা অ্যাপ্রুভ করো কিনা। সে যদি যদি কারো কোনো কমপ্লেন থাকে সেটা নিয়ে, সে একজন ওয়াল সরাই দিচ্ছে, আগে থেকে মনে করতেছে রুমটা ছোট হয়েছে, সরাই দিচ্ছে। প্লাম্বিং ইঞ্জিনিয়ার ভাই তুমি কোথায় ওয়াল সরাই, আমি যেটা অ্যাপ্রুভ করতে পারবো না, আমার তো কমোডিটি মাসে নিয়ে ওয়াল চলে আসছে, এটা তো সম্ভব না। ও তাই নাকি, আচ্ছা তাহলে ওয়ালটা ঠিক আছে 1 ফিট সরালাম না, তো আমাকে 6 ইঞ্চি করে দাও, ঠিক আছে 6 ইঞ্চি সরান। সে 6 ইঞ্চি সরাই আবার ক্লিক করে সবার কাছে আপডেট গেছে 6 ইঞ্চি সরছে, এবারে এই প্লাম্বিং ইঞ্জিনিয়ার এটা অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার সাথে সাথে বাকি ঠিক আছে হয়ে গেল, ওকে হয়ে গেল। তাহলে যে 6 ইঞ্চি যে ডাইমেনশনটা প্রবলেম ক্রিয়েট করছে সেটা এরর দেখাবে, তাকে যে ওয়ার্কিং করতেছে যে ডাইমেনশন হচ্ছে এরর দেখাবে যে এখানে একটা এরর আছে, ও বলে ও আচ্ছা ডাইমেনশন সরে গেছে, সে ঠিক করে নিল। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে যে একজন যদি কারেক্ট করে বাকি প্রত্যেকের কাছে সেন্ট্রাল ডাটাবেজে এটা ইনফরমেশন চলে যাবে, এবং কোলাবোরেশনের মাধ্যমে ভুলটা সে হতে দিবে না, এটা অ্যাকুরেট হয়ে যাবে। ঠিক আছে, যেটা বললাম সেটা অফলাইনে। যদি এটা অনলাইনে হয় সেটা ক্লাউড ওয়ার্কফ্লো। যদি এমন হয় আমার ঢাকায় অফিস আছে, চিটাগাং অফিস আছে, আমরা কি করবো তখন ক্লাউডের কাজটা করবো। এটা অনলাইনে ক্লাউডে, তখন রেভিট বলতেছে, অটোডেস্ক বলতেছে ক্লাউডে তুমি পেমেন্টের মাধ্যমে স্পেস নাও, ওখানে তোমার ফাইলটা রাখো, সারা পৃথিবীতে যেখানে তোমার থাকা না কেন ওখানে কানেক্ট করে কাজ করো। যে প্রজেক্ট গুলো বাইরে থেকে হয় তখন এই ক্লাউডে এভাবে কাজগুলো হয়। কেমন? তাহলে ফাইনালি এটাকে যদি আমরা একটু সামারাইজ করার মতো যদি বলি, এটা কি কি করতে পারে? 3D মডেলকে সে প্রপারলি অ্যানালাইসিস করতে পারে, স্পেস কোয়ালিটি রিথিঙ্ক করতে পারে, অর্থাৎ এই অবস্থায় ডিজাইন একবার হয়ে যাওয়ার পরে সবকিছু ডেভেলপ করার পরে তখন আমরা নতুন করে আর কিছু পরিবর্তন মন চাইলেও করতে ইচ্ছা করে না, তার সব আমার পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা রেভিটে যতক্ষণ পর্যন্ত আমার মন চায় আমরা একটা কারেকশন করতে পারি, কারণ বাকি জিনিসগুলো কারেকশন করতে খুব বেশি আসলে আমাদের সমস্যা হয় না। এই জন্য আমরা ক্লায়েন্টকে বেস্ট ফিডব্যাকটা দেওয়ার জন্য আমরা স্পেস কোয়ালিটি রিথিঙ্ক বারবার করতে পারি, এনার্জি অ্যানালিসিস করতে পারি, কতটুকু হিট ঢুকতেছে, কতটুকু থাকতেছে না, কতটুকু শ্যাডো কাস্ট হচ্ছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন কি, যারা রেভিট এবিপি নিয়ে কাজ করে ইলেকট্রিসিটি ফায়ার এই এনার্জি অ্যানালিসিস করতে পারে, ম্যাটেরিয়াল অ্যানালিসিস করতে পারে, বারবার এক্সপেরিমেন্ট করতে পারে, যেখানে টাইলস দিব কোয়ান্টিটিতে এত আসতেছে, এটা বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে, কস্টিং বাড়তেছে না কমতেছে। হ্যাঁ, প্রি কনস্ট্রাকশন কনফ্লিক্ট অ্যানালাইসিস, শুরুতে যেটা বললাম প্রি কনস্ট্রাকশন কনফ্লিক্ট অ্যানালাইসিস, কনস্ট্রাকশন যাওয়ার আগেই যত ধরনের কনফ্লিক্ট আছে আমরা আগে থেকে অ্যানালাইসিস করে এটাকে আমরা ফাইনালাইজ করতে পারি। সো কে তাহলে রেভিট ইউজ করবে? আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স, ইভেন কন্ট্রাক্টরস। বাইরে কন্ট্রাক্টররাও রেভিট ইউজ করে। প্রশ্ন হতে পারে কন্ট্রাক্টররা কেন ইউজ করবে? কেউ কেউ বলতে পারেন কন্ট্রাক্টর কেন ইউজ করবে? না, এটা খুব সাধারণ ব্যবহার, কিন্তু আসলে কন্ট্রাক্টরটা কেন ব্যবহার করতে হয় আমি একটু বলি। আমাদের দেশে আমরা যারা আর্কিটেক্টস বা ইঞ্জিনিয়ার্স আমাদেরকে অনেক বেশি লোড নিতে হয়, সত্যি কথা বলতে অনেক বেশি লোড নিতে হয়, অনেক বেশি লোড নিয়ে আমাদের কাজ করতে হয়। বাইরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য লোক থাকে। কিরকম? যেমন আপনারা কি বিল বেস্টের শোরুমটা দেখছেন? এন মোহাম্মদের একটা শোরুম আছে, দেখছেন? এটা মনে আছে পুরনো একটা বিল্ডিং ছিল আগে, আপনারা মনে করতে পারেন? এটা আমরা যখন রিমডেল করি, এটার ইন্টেরিয়র এবং বিল্ডিং রিমডেল আমাদের করা। হ্যাঁ, তো এটাকে যখন আমরা রিমডেল করি তখন বিল্ডিংটা ভাঙার পরে গ্লাসের যে কাজটা, তো এই যে ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে এখানে আমার এসির এফিসিয়েন্সি হাইয়েস্ট হতে হবে, আমাকে এনার্জি ক্যালকুলেট করে দেখা দিতে হবে যে আমি যে গ্লাসটা ইউজ করতেছি সেই গ্লাসটা আমি কেন ইউজ করবো, আমার কাছে তা অ্যান্সার করতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের ডিমান্ড ছিল, আমি বলছি যে এখানে আপনি ডাবল গ্লেজিং গ্লাস ইউজ করবেন, ডাবল লেয়ার এনার্জি এফিসিয়েন্ট লো ই গ্লাস আপনি ইউজ করবেন, তাতে করে আপনার এসির এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। তো আমাকে বলছে যে তাহলে আপনি আমাকে দেখাই দিবেন কেন আমি এটা ইউজ করবো, আমার বেনিফিটটা কোথায়। তাকে আমি ক্যালকুলেট করে দেখাই দিচ্ছি, যদি আমার সাধারণ গ্লাস যেটা আমরা ইউজ করি, রোদের আলো যে পরিমাণ ঢুকবে এটার কারণে ভিতরে যে পরিমাণ হিট স্টার্ট করবে, আপনার এসি যত টন দিচ্ছেন তার 1.5 গুণ এসি আপনাকে দিতে হবে ওই হিটটাকে অলওয়েজ কুল রাখার জন্য, এবং সারা বছর ইলেকট্রিসিটি আজীবন আপনাকে এই পরিমাণ ইলেকট্রিসিটি বিল আপনাকে টানতে হবে।
সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আপনার কম, কিন্তু লং টার্মে আপনার ইনভেস্টমেন্ট বেশি। যেমন এখানে প্রায় 75 টন এসির ইউজ ওখানে আছে। তো সেখানে 75 টন যে এসি আমি এখানে ইউজ করতেছি, এটা ইলেকট্রিসিটি বিল চিন্তা করলে কত টাকা আসবে, তাই না? সেখানে আমরা প্রায় 30% এনার্জি এফিসিয়েন্ট করছি। হ্যাঁ, আমার কি হয়েছে এতে, যে গ্লাসটা আমরা ইউজ করছি সেই গ্লাসটা প্রাথমিক পর্যায়ে সাধারণ গ্লাস ইউজ করলে এটা প্রতি স্কোয়ার ফিটে কস্টিং করতো 850 টাকা। আমরা যেটা ইউজ করছি সেটা প্রতি স্কোয়ার ফিটে সেটা পড়ছে প্রায় 1950 টাকা। ঠিক আছে, তাহলে প্রাথমিক পর্যায়ে এটার কস্টিং বা ইনভেস্টমেন্ট বেশি হলেও লং রানে তারা দে আর ভেরি মাচ হ্যাপি। ইলেকট্রিক বিল 30% সে ডাউন করছে এখানে। তাহলে এই টাকাটা তার দেখা যাবে, আমরা একটা অ্যানালিসিস করেছিলাম, প্রায় 7 বছরে এই টাকা উঠে আসার পর সে এরপরে সে প্রফিটে থাকবে। বুঝে গেছে? ভালো ক্লায়েন্ট কিন্তু এটা জানতে চাইবে, যেগুলো ভালো ক্লায়েন্ট এটা জানতে চাইবে যে আমি এই কস্ট এই যে গ্লাসটা ইউজ করছি আমি কেন ইউজ করবো, রিজনটা কি, লজিক থাকতে হবে। তো কেন কন্ট্রাক্টের প্রশ্নটা আসলো, যখন গ্লাসের ডিজাইনটা প্রশ্ন আসলো, গ্লাসের ডিজাইনটা আমরা বেসিক ডিজাইনটা করার পরে আমরা বুঝলাম এই গ্লাসটা চিটাং কেউ করতে পারবে না। তখন আমরা ডাকলাম তাকে সিএসবি কে। সিএসবি ঢাকার একটা টপ র্যাঙ্ক কোম্পানি, 3টা কোম্পানির একটা কোম্পানি সিএসবি। আমরা ডিটেক্ট একটা কোম্পানি, সিএসবি একটা কোম্পানি, যারা দুজনকে হাইস্ট লেভেল বলা হয়। সিএসবির অনেক এক্সাম্পল আছে, যেমন বালিয়াকে আমরা সিএসবি কে করেছিলাম গ্লাসের কাজ। ডিটেক্টের কাজ যেমন বসুন্ধরা সিটির বাইরের যত এসিটি এবং গ্লাসের কাজ বসুন্ধরা সিটি করা। আমরা ঢাকায় কম বেশি বন্ধু সবাই চিনি, তাই না? তো ডিটেক্ট এবং সিএসবি একটা কম্পিউটার কোম্পানি। তো সিএসবি কে আমরা ডাকলাম, ডিটেক্টকেও ডাকলাম, বললাম যে আমাদের এই ডিজাইনটা আমার চাই। এই ডিজাইনের মধ্যে এখন দুজনেই কোটেশন করছে, যার রেটটা তুলনামূলক কম ছিল তাকে সে সিএসবি কাজটা পাইছে। তো সেখানে আমরা তখন ইয়াকে বললাম যে আমাদের ডিজাইন কনসেপ্টটা এটা, কিন্তু তুমি আমাকে গ্লাসের কাট সাইজ কোনটা হলো, কোন কাটিং সাইজটা হলে এটা ওয়েস্টেজ মিনিমাম থাকবে এবং আমার গ্যাপ সাইজ সর্বোচ্চ কি হবে সেই ডিজাইনটা তুমি আমাকে দিবা, ডিটেল ওয়ার্কিং ড্রয়িংটা তুমি আমাকে দিবা এবং আমাকে বুঝাই দিতে হবে কেন এই সাইজটা তুমি দিচ্ছ। দুনিয়াতে তাই হয়, বাংলাদেশে প্র্যাকটিসটা আছে বড় প্রজেক্টগুলোতে, অর্থাৎ কন্ট্রাক্টরকে কিন্তু সব ড্রয়িং বলে থাকে, অর্থাৎ ডিটেল ওয়ার্কিং ড্রয়িং আসলে কখনোই কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কোন আর্কিটেক্ট, কোন ইঞ্জিনিয়ার আসলে দেওয়ার কথা, তাদের কনসেপ্ট ডিজাইন দেওয়ার কথা। কনসেপ্ট ডিজাইনটা দেওয়ার পরে যে ভেন্ডর অর্থাৎ যে কন্ট্রাক্টর, তাকে বোঝানোর পরে কন্ট্রাক্টর বলবে যে ডিটেল ওয়ার্কিং ড্রয়িংটা আসলে কি হবে। কন্ট্রাক্টরকে আসলে বলতে হবে এটা, কন্ট্রাক্টর জানে যে একটা গ্লাস তার ফ্যাক্টরি কত বড় করে বানাচ্ছে, কোন সাইজটা কাটলে আমার ওয়েস্টেজ মিনিমাম থাকবে, তাতে করে আমার কস্ট সেভিং হবে। সারা দুনিয়াতে এটাই হয়। আমাদেরকে এখানে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা পুরো ওয়ার্কিং নাই আসলে আমাদের করতে হয়, কিন্তু বাইরে প্র্যাকটিসটা আসলে এটা না। তো সব ড্রয়িং দিবে কে? ভেন্ডর, কন্ট্রাক্টর। এই যে কন্ট্রাক্টর করতে গেলে তো তার অফিসে এটা জানা লোক থাকতে হয়, রাইট? তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্য কন্ট্রাক্টরদেরও আসলে রেভিট জানাটা দরকার, অর্থাৎ তার অফিসে তাদের এই জাতীয় ড্রয়িং গুলো ক্রিয়েট করার জন্য তার আসলে দরকার হয়। এবার আসি যে কি ধরনের প্রজেক্ট আসলে রেভিট হ্যান্ডেল করতে পারে। মোরলেস সবই পারে, আমি একটু ভেরিয়েশন অনুযায়ী এখানে বললাম, বিল্ডিং, হাই রাইজ, হসপিটালস, এয়ারপোর্ট, স্টেডিয়াম, ল্যান্ডস্কেপ, ইটিসি, কাউন্টিং। জাস্ট আপনি কাউন্ট করেন কোনটা না কোনটা করা যায় না, সবই করা যায় এখানে। এবার আসি এইসি ইন্ডাস্ট্রি ট্রেন্ডস। এইসি ইন্ডাস্ট্রি ট্রেন্ড বলতে কি বোঝায়, এটা আমি আসলে খুব বেশি ডেপথে ঢুকবো না, এটা আগের কথাগুলো বলতে গিয়ে আসলে আমি বুঝাই দিচ্ছি যে এই বিআইএম সেক্টরটা নিয়ে সবগুলো ডিপার্টমেন্ট আসলে কাজ করে। বিশেষ করে এটা আরেকটা ট্রেন্ড, এইসি ট্রেন্ডটা বলতে বোঝায় যে অটোমেশন। আমরা এখন এআই নিয়ে কথা বলছি না, রেভিট এআই কে খুব দ্রুত অ্যাডাপ্ট করে ফেলতেছে। কেমন এআই এর অনেক কিছুই এখন রেভিট নিয়ে ফেলতেছে, কাজগুলো আরো সমর্থ আরো ফাস্টার হওয়ার জন্য। সো আমরা যদি বুঝি এখন ক্রমবর্ধমান যে মার্কেট, এই মার্কেটটা চাই যত দ্রুত, যত বেশি অল্প সময় যত বেশি কাজ আমরা করতে পারি। তো এআই টেকনোলজি এখন রেভিট ইনকর্পোরেট করে ফেলতেছে। তো তাহলে কি হলো, কোয়ালিটি, স্পিড, কস্ট এবং কোঅর্ডিনেশন। কেমন
সংক্ষেপে বললে এতটুকুই। আসলে রেভিট নিয়ে আর অনেক কথা বলা যায়, এতটুকু যতটুকু না বললেই নয়, আমি ততটুকুর মধ্যেই থাকলাম। আমি কিউএ সেশন অর্থাৎ কোয়েশ্চেন পর্বটা আমি আপনাদের জন্য ফ্লোর ওপেন করে দিলাম। আপনাদের মধ্যে যদি যদি কোনো জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে করতে পারেন। আমরা তো স্ট্রাকচার নিয়ে হ্যাঁ স্ট্রাকচার অ্যানালাইসিস করে হ্যাঁ এখন ধরেন আমরা এই ইয়াতে এভরিডে কি অ্যানালাইসিস করার সময় স্ট্রাকচার রেভিট স্ট্রাকচার একটা পার্ট আছে। রেভিট হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি একটা সফটওয়্যার। সে আর্কিটেকচার, স্ট্রাকচার, ইলেকট্রিক এবং এমইপি প্রত্যেকের জন্য প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, টুলবার ক্রিয়েট করেছে, এবং এটা করা তো যাই, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম এখন রেভিট স্ট্রাকচার করার জন্য। মূল বিষয়টা আসলে তাই, কারণ কি কোন সফটওয়্যার তো ভাষা আমাদের দেশে আমাদের মতো করে জেনারেট করা না, তো এটা বাইরের কোড গুলাকে ফলো করে আসলে করা হয়। তো এই কোড গুলো যাই বলি না কেন সবই বাইরের কোড, মানে ম্যানুয়ালি আমরা যেভাবে ইনপুট দিয়ে দিই, এখানে কোড গুলোর কমপ্লায়েন্স গুলোকে আমরা যেমন ইনপুট দিই, একইভাবে এখানে ইনপুট দিতে হয়, সেম প্রসেস। অ্যানালাইসিস প্রসেসটা সেম। আচ্ছা এই জায়গায় আচ্ছা ওটা আমি লাস্টে বলবো, আমার প্রসেসটা সেম। হ্যাঁ রেভিটের নিজস্ব লাইব্রেরি আছে, আবার স্কেচের জন্য ওয়্যার হাউস আছে না, রেভিটেরও কিন্তু লাইব্রেরি আছে বাইরে, মানে ক্লাউড বেসড বা অনলাইন বেসড প্রচুর। কারণ অটোডেস্ক তো ওই যে যেটা বললাম 1970-এর পরে, ওরা তো 1997 থেকে অটোডেস্ক রেভিট নিয়ে কাজ শুরু করছে। তাহলে 25 প্লাস ওইদিকে 3 28 বছর ধরে, অর্থাৎ ওয়্যার হাউসের দিক থেকে যদি বলা যায় সবচেয়ে পুরনো অটোক্যাড হলেও রেভিট তারপরেই আছে। কেমন? তো অনেক কিছু অনলাইনে ফ্রি পাওয়া যায়, ওগুলোকে লোড নিয়ে কাজ করা যায়। তো আর চাইলে যারা খুব ডিটেলে কাজ করে তারা কাস্টমাইজ করে সে নিজেও রেভিটে নিজের মডেলটা নিজে ক্রিয়েট করে নিতে পারে, সে অপশনগুলো সেখানে আছে। কেমন?